আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ভূগোল বিষয়ের এবিটিএ টেস্ট পেপার, যেটি 2026 সালে প্রকাশিত হয়েছে। এসি 159 এর প্রশ্নর উত্তর এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কেন হলো তার ব্যাখ্যা। প্রথম প্রশ্ন, ওয়েগনার তার মতবাদে কোন পর্বতটির কথা উল্লেখ করেনি? এখানে অ্যাপলেসিয়ান, তারপর স্ক্যান্ডিনেভিয়ান, রকি আন্দিজ এগুলো উল্লেখ করেছিলেন, কিন্তু উরাল পর্বত করেনি। ঠিক আছে, এরপরে 2 প্রশ্ন বলার আগে ব্যাখ্যাটা বলে দিই। 1912 সালে ওয়েগনার মহাসঞ্চর মতবাদটি দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ, উত্তর আমেরিকার অ্যাপেলেসিয়ান এবং ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান পর্বতমালা গঠনের পেছনে মহাদেশগুলোর সংঘর্ষ ও সঞ্চরণ আছে, কিন্তু ইউরেশিয়ার অভ্যন্তরে যে প্রাচীন উরাল পর্বত আছে সে তার কথা তিনি কিন্তু উল্লেখ করেনি। এরপরে বিবৃতি ব্যাখ্যা মূলক প্রশ্ন বা বিবৃতি, দুটো বিবৃতি দিয়েছে, তোমাকে ঠিক করতে হবে কোনটা সঠিক। ক্রিপ অতি ধীর গতি পুঞ্জিত স্থানান্তর, ঠিক আছে, অবশ্যই এটা সব থেকে ধীর গতি স্থানান্তর। আর বিবৃতি 2, ক্রমহারে জল বরফ ও বরফ জলে পরিণত হওয়ায় মৃত্তিকা রেগুলি স্তর ধীরে ধীরে নামে। এটাও কি হবে? এটাও সঠিকই হবে। তাই উত্তর কি হবে? 1 এবং 2 উভয়ই সঠিক। ঠিক আছে, এবং 2 সঠিকভাবে 1-এর ব্যাখ্যা করতে পেরেছে। মৃত্তিকা যেটা তৈরি হচ্ছে সয়েল ক্রিপের জন্য, ছোট ছোট গুঁড়ো মৃত্তিকা নামছে ভূমির ঢাল বেয়ে অতি ধীর গতিতে, যা খালি চোখে সহজে ধরাই পড়বে না। দেখবে কারেন্টের পোল বেঁকে আছে, ঘর বেঁকে হেলে আছে পাহাড়ি অঞ্চলে, এটা এই সয়েল ক্রিপের জন্যই হয়। এর মূল কারণ হলো পর্যায়ক্রমে আর্দ্রতা ও শুষ্কতা চলে, এর ফলে জল জমে বরফে পরিণত হয় এবং গলেও যায়। বরফ জমা হলে মাটির কণাগুলো প্রসারিত হয়ে সামান্য উপরে ওঠে এবং বরফ গলে গেলে অভিকর্ষ টানে নিচে নেমে আসে। সুতরাং এখানে আমরা বলতে পারি দুটো বিবৃতি ঠিক এবং কারণও তার। এখানে প্রশ্ন হলো, নিম্নলিখিত কোনটি হিমবাহ বহন করে না? উত্তর হবে লোয়েস। লোয়েস বায়ু বহন করে নিয়ে যায়, বাদ বাকি পলি, টিল, ঠিক আছে, বালি, এগুলো অল্প কিছু হিমবাহ বহন করে। এরপরে 4 প্রশ্ন, কার্স্ট অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা কি হবে? কার্স্ট অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা হলো নিচের অপ্রবেশ্য শিলাস্তর। চুনাপাথর অঞ্চলেই তো কার্স্ট ভূমিরূপ দেখা যায়, সেখানে যে শক্ত অংশ আছে, অপ্রবেশ্য শিলাস্তর আছে, যেমন কাদা বা শেল, তখন যদি সংস্পর্শে চলে আসে তখন আর জল নিচে নামতে পারে না, আর সেটাই ক্ষয়ের শেষ সীমা। 5 নম্বর, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে সর্বাধিক ঘনীভবন ঘটে? ট্রপোস্ফিয়ার স্তরে বায়ুমণ্ডলে সর্বাধিক ঘনভবন ঘটে। 6 নম্বর, সমুদ্রপৃষ্ঠের মাপার জন্য যে এককটি সর্বাধিক ব্যবহৃত হয়? উত্তর হবে ফ্যাদম। 1 ফ্যাদম সমান 6 ফুট বা 1.8288 মিটার। 7 নম্বর, শীতল ও অধিক ঘনত্বের জল উষ্ণ জলের নিচে প্রবেশ করার প্রক্রিয়া যে নামে পরিচিত তাকে কি বলা হয়? যে নিম্নমুখী আবর্ত। মেরু অঞ্চলে শীতল অঞ্চলে জল বেশি নোনতা ও শীতল হওয়ার কারণে ভারী হয়। এই শীতল ও ঘন জল অভিকর্ষের টানে উষ্ণ ও হালকা জলের নিচে ধীরে ধীরে ডুবে নিমজ্জিত হয়ে যায়, যাকে বলা হয় ডাউন ওয়েলিং বা নিম্নমুখী আবর্ত। 8 নম্বর, সমুদ্রের যে স্তরে উষ্ণ দ্রুত পরিবর্তন হয় তাকে বলা হয় থার্মোক্লাইন। সমুদ্রের গভীরতা বাড়ার সাথে সাথে 200 থেকে 1000 মিটার গভীরতায় এই থার্মোক্লাইন স্তর দেখা যায়। হ্যালোক্লাইন বলা হয় লবণতার দ্রুত পরিবর্তন, আর পিকোক্লাইন বলা হয় ঘনত্বের দ্রুত পরিবর্তনকে। 9 নম্বর প্রশ্ন, এখানে আমাদের সমুদ্রের জলের কিছু বৈশিষ্ট্য দিয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো থেকে মেলাতে হবে। ঠিক আছে, যে সোডিয়াম ক্লোরাইড হলো সমুদ্রের প্রধান লবণ। ঠিক আছে, সিটিডি
সমুদ্রের জলে লবণতা পরিমাপক যন্ত্র। হ্যালাইন হলো গভীর সমুদ্রের লবণতার হ্রাস বৃদ্ধির স্তর, আর আইসো হ্যালাইন হলো মানচিত্রের যে সমান লবণতা যুক্ত স্থান আছে সেগুলোকে যুক্ত করা হয়। ঠিক আছে। সিটিডি কাকে বলা হয়? সিটিডি হলো কন্ডাক্টিভিটি টেম্পারেচার ডেপথ, সম্পূর্ণ নাম। এর দ্বারা কি হয়? সমুদ্রের উষ্ণতা ও লবণতা মাপার আধুনিক যন্ত্র। ঠিক আছে। আর আইসোহ্যালাইন হলো সমলবণতা রেখা, এটার দ্বারা কি করা হয়? মানচিত্র আঁকা হয় পৃথিবীর সমান লবণতা যুক্ত স্থানকে যুক্ত করে। 10 নম্বর, ভারতের কোন রাজ্যের উপকূল থেকে সর্বাধিক মোনাজাইট পাওয়া যায়? কেরালা রাজ্য থেকে। ঠিক আছে। কেরালার মালাবার উপকূলে বালুকা রাশিতে প্রচুর পরিমাণে মোনাজাইট পাওয়া যায়, যা পারমাণবিক জ্বালানি থোরিয়ামের প্রধান উৎস। ঠিক আছে। 11 নম্বর, প্রদত্ত বিবৃতি সমূহ বিবেচনা করো। এখানে কোনটা সঠিক কোনটা ভুল সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে। এখানে প্রবাল সঞ্চয় আয়রন অক্সাইড, এটা ভুল। গভীর সামুদ্রিক পঙ্কের রং নীল, এইটা শুধু ঠিক। আর টেরাপট সিঙ্কন বা সঞ্চয়, এটা ভুল হবে। 4 নম্বর, গভীর সমুদ্রের সমতল সমুদ্রের গভীরতম অংশ, এটাও ভুল হবে। এবার কেন ভুল হলো দেখো। ঠিক আছে। কারণ প্রবাল সঞ্চয় ক্যালসিয়াম কার্বনেট ভিত্তিক, এখানে কিন্তু আয়রন অক্সাইড নয়। ঠিক আছে। আর গভীর সমুদ্রের পঙ্কের রং নীল কেন? কারণ গভীর সমুদ্রের আগ্নেয় বা জৈব পঙ্কের অন্যতম প্রধান রং নীল পঙ্ক, সেই কারণে এটা হলো। আর 3 নম্বর, টেরাপট সঞ্চয়, সেখানে 50% ক্যালসিয়াম কার্বনেট থাকে না, সেখানে থাকে কত? 80%, তাই ভুল। আর 4টা ভুল কারণ, সমুদ্রের গভীরতম অংশ হলো সমুদ্র খাত, সমতল নয়। ঠিক আছে। গভীর সমুদ্রের সমতল সমুদ্রের গভীরতম অংশ নয়, সমুদ্র খাত হলো সমুদ্রের গভীরতম অংশ। এরপরে 12 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক ভূগোলের শেষ প্রশ্ন। নেরিটিক অবক্ষেপ দেখা যায় কোথায়? নেরিটিক অবক্ষেপ দেখা যায় মহীসোপানে। উপকূল থেকে 200 মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত মহীসোপান অঞ্চলে স্থলভাগ থেকে বাহিত কাঁকর, বালি, কাদা ইত্যাদি জমে যে অবক্ষেপ তৈরি করে তাকে টেরিজেনাস বা নেরিটিক অবক্ষেপ বলে। এরপরে মানবীয় ভূগোলের আগে কিছু প্রশ্ন আছে, সেটা দেখে নাও। 13 নম্বর, বাস্তুতন্ত্রের নির্দিষ্ট স্থানের সকল প্রজাতিকে একত্রে কি বলা হয়? বায়োটা বলা হয়। নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বা বাস্তুতন্ত্রে বসবাসকারী সমস্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীবীকে একত্রে কি বলা হয়? বায়োটা। আর বায়োমাস হলো জীবভর, আর বায়োম হলো বিস্তৃত জলবায়ু অঞ্চল। মেঘের জলকণা হবে এটা। ঠিক আছে। জলকণা, মেঘের জলকণা একে অপরের সাথে মিশে বৃষ্টির ফোঁটা তৈরি হয়, এটা কোন তত্ত্ব দিয়েছে? সংঘর্ষ সম্মিলন তত্ত্ব। উষ্ণ মেঘের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘকণা বা জলবিন্দুগুলি বায়ু প্রবাহের কারণে একে অপরের সাথে ধাক্কা খায় এবং একত্রিত হয়ে বড় বৃষ্টির ফোঁটায় পরিণত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচে নামতে থাকে। এরপরে 16 নম্বর প্রশ্ন, মানবীয় ভূগোল শুরু হলো, এটা হবে পার্ট বি। বেশ, জনসংখ্যা ভূগোল যে শাখার অংশ সেটা হবে সামাজিক ভূগোলের অংশ। ঠিক আছে। সামাজিক ভূগোলের অংশ। এরপরে 17, মানুষ বসবাসযোগ্য অঞ্চলকে কি বলা হয়? একুমেন। আর মানুষ যেখানে বসবাস করে না সেটাকে বলা হয় নন একুমেন। এটি একটি গ্রিক শব্দ। স্থায়ী বাসযোগ্য ভূখণ্ডকে গ্রিক শব্দে একুমেন বলে। 18, নিম্নলিখিত কোন দেশটি জনসংখ্যা অত্যন্ত বেশি? এখানে চীন হবে, কিন্তু যদি ভারত থাকতো ভারত হতো। ঠিক আছে। এরপরে 19, জনসংখ্যা পিরামিড দ্বারা কোন বিষয়টি বোঝানো হয়? বয়স অনুযায়ী নারী পুরুষের অনুপাত বোঝানো হয়। ঠিক আছে। যার বাম দিকে থাকে পুরুষ জনসংখ্যা, ডান দিকে থাকে নারী জনসংখ্যা, আর অনুভূমিক উলম্ব অক্ষে থাকে বয়স। 20, কোন কারণটি পরিব্রাজনে পুল ফ্যাক্টর মানে টানছে? উত্তর হবে শিক্ষার সুযোগ। আকর্ষণীয় কারণ, যেমন পুল ফ্যাক্টর আর কি কি হতে পারে? ভালো চাকরি, উন্নত চিকিৎসা, শিক্ষার সুযোগ, আর বেকারত্ব, যুদ্ধ, বিপর্যয়, এগুলো হলো পুশ ফ্যাক্টর। ঠিক আছে। 21 নম্বর প্রশ্ন, কোনো দেশে অধিক মধ্যবয়স্ক কর্মক্ষম জনসংখ্যা থাকলে সেই জনসংখ্যাকে কি বলা হয়? জনসংখ্যার ডিভিডেন্ড।
যখন কোনো দেশ মোট জনসংখ্যার মধ্যে নির্ভরশীল জনগোষ্ঠীর তুলনায় কর্মক্ষম জনসংখ্যা বেশি থাকে, তখন দেশের অর্থনৈতিক বৃদ্ধির যে সম্ভাবনা তৈরি হয় তাকে জনসংখ্যা তাত্ত্বিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। 22, জনসংখ্যাগত দিক দিয়ে ব্লু ব্যানানা কোন অঞ্চলটিকে বলা হয়? বলা হয় উত্তর পশ্চিম ইউরোপকে। কেন বলা হয়? কারণ উত্তর পশ্চিম ইউরোপ যেমন যুক্তরাজ্য, বেলজিয়াম, নেদারল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড একটি কলা আকৃতির ঘন জনবসতিপূর্ণ এবং শিল্পোন্নত অঞ্চল। ঠিক আছে, সেই কারণে। আর 23 নম্বর প্রশ্ন, প্রদত্ত বিবৃতি সমূহ বিবেচনা করো। জনাকীর্ণতা মানে বোঝায় যে সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি, অবশ্যই ঠিক। ওভার পপুলেশনকে বোঝায়। আর জনা অভাব মানে জনস্বল্পতা, এটাকে জনস্বল্পতা বলে বা আন্ডার পপুলেশন বলে, সম্পদের তুলনায় জনসংখ্যা কম, এটাও ঠিক। পরিব্রাজনের পুশ ফ্যাক্টর, চিকিৎসা শিক্ষা সুযোগ হবে না, এটা পরিব্রাজনের পুল ফ্যাক্টর, চিকিৎসা শিক্ষা সুযোগ এটা হবে, অর্থাৎ 1, 2, 4 সঠিক। ঠিক আছে, 1, 2, 4 সঠিক আর 3 ভুল। বোঝা গেছে? এইখানে অপশন উত্তর ভুল হয়ে গেছে বলতে। 1, 2, 4 সঠিক, অপশনেও নেই। উত্তরটা তোমরা বুঝে নাও যে জনাকীর্ণতা মানে জনসংখ্যা বেশি, সম্পদের তুলনায় ওভার পপুলেশন জন অভাব বা জনস্বল্পতা বা আন্ডার পপুলেশন, সম্পদের তুলনায় জনসংখ্যা কম যেমন অস্ট্রেলিয়া। আর পরিব্রাজনে পুশ ফ্যাক্টর হলো চিকিৎসা শিক্ষার সুযোগ নয়, পরিব্রাজনে পুশ ফ্যাক্টর হলো যুদ্ধ বিপর্যয়গুলো, আর পরিব্রাজনে পুল ফ্যাক্টর হলো চিকিৎসা শিক্ষার সুযোগ। ঠিক আছে, এরপরে 24, উন্নয়নশীল দেশে জনসংখ্যা পিরামিড ত্রিভুজ আকৃতি হওয়ার কারণ কি? তার কারণ জন্মহার বৃদ্ধি। ঠিক আছে, সেই কারণে। তাই কি হয় যে জন্মহারের কারণে পিরামিডের ভূমি তলার অংশ চওড়া হয় এবং বয়স্ক মানুষের সংখ্যা কম থাকায় উপরের অংশ সরু হয়ে ত্রিভুজ আকৃতি রূপ নেয়। এরপরে পার্ট সি কিন্তু এখনো শুরু হয়নি, আমি লিখে দেব। ভারতের ভূগোল শুরু হলে 25 নম্বর প্রশ্ন কি বলছে? মেলাতে হবে। জনঘনত্ব কি দিয়ে বোঝানো হয়? মোট জনসংখ্যা কে মোট ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কোনো দেশের জনঘনত্ব বোঝা যায়। জনপ্রকৃতি কি হবে? জনসংখ্যা গণনা করলেই বোঝা যায়। আর মানুষ জমি অনুপাত বোঝা যায় মোট জনসংখ্যাকে ভাগ করলে কার্যকরী জমি দিয়ে। আর জনসংখ্যা ডিভিডেন্ড কর্মক্ষম জনসংখ্যা বাই কার্যকর জমি, এটাকে জনসংখ্যা ডিভিডেন্ড বলা হয়। ঠিক আছে, 26 নম্বর প্রশ্ন, ভারতের ড্যাশ রাজ্যে, এবার পার্ট সি শুরু হচ্ছে, ভারতের ভূগোল। ঠিক আছে, ভারতের ড্যাশ রাজ্যে মোট জনসংখ্যা সবচেয়ে কম? উত্তর হবে সিকিম রাজ্য, আর সব থেকে বেশি উত্তরপ্রদেশে। ঠিক আছে, 27, বিগত কয়েক দশকে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে মারাত্মক ক্ষতিকারক প্রভাব হয়েছে কি কারণে? ঠিক আছে, মারাত্মক ক্ষতিকারক প্রভাব হয়েছে কি কারণে? এটা হবে ভৌমজল। ঠিক আছে, ভৌমজলে মারাত্মক ক্ষতিকারক প্রভাব হয়েছে কি কারণে? সবুজ বিপ্লবের কারণে। কারণ প্রচুর পরিমাণে জলসেচ করা হয়েছিল, সার ব্যবহার করা হয়েছিল অত্যাধিক, সেই কারণে সেখানকার যে ভূগর্ভস্থ জল আছে সেটা অনেক কমে গেছে। আর চাষের এত জলসেচ করা হয়েছে যে জমি হয়ে গেছে লবণাক্ত। ঠিক আছে, এরপর 28 নম্বর প্রশ্ন, ভারতে 28 নম্বর প্রশ্ন দেখো, ভারত বিখ্যাত ম্যাঙ্গানিজ বলা হয়, ভারতের বিখ্যাত ম্যাঙ্গানিজ বলাই হলো, এটা হবে ভারতের বিখ্যাত ম্যাঙ্গানিজ বলাই হলো নাগপুর, ভান্ডারা এবং বালাঘাট। মহারাষ্ট্রের নাগপুর, ভান্ডারা জেলা এবং মধ্যপ্রদেশের বালাঘাট জেলা নিয়ে অঞ্চলটি সবচেয়ে উন্নত বিখ্যাত ম্যাঙ্গানিজ বলয় হিসাবে পরিচিত। 29, জামশেদপুর কোন প্রকার নদীর সঙ্গমে উৎপন্ন হয়েছে? উত্তর সুবর্ণরেখা ও খড়কাই নদীতে। জামশেদপুর হলো ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা। 31 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লবের সর্বাধিক ক্ষতিকর প্রভাব হলো কি? উত্তর হবে জমির লবণাক্ত হয়ে পড়ে, তার কারণ প্রচুর জলসেচের জন্য লবণাক্ত হয়। তার কারণ জলসেচ করলে কৌশিক প্রক্রিয়ায় মাটির নিচে থাকা লবণ ও ক্ষার উপরে উঠে এসে, যার ফলে জমি দ্রুত লোনা ও অনুপযোগী হয়ে পড়ে। 32, প্রদত্ত জোড়াগুলি লক্ষ্য করো।
ভারতের টি বোর্ড কলকাতায়, ঠিক আছে। ভারতের চা গবেষণাগার অসমের জোরহাট, ঠিক আছে। ভারতের পাট গবেষণাগার ব্যারাকপুর, ঠিক আছে। ভারতের ইক্ষ গবেষণাগার লখনৌ, ঠিক আছে। অর্থাৎ চারটেই সঠিক, ঠিক আছে। 33 নম্বর প্রশ্ন, ভারতের ড্যাশ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাকে ভারতের জীবনরেখা বলা হয়? ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে, আর উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে, ঠিক আছে। 34, সোনালী চতুর্ভুজ যোজনা ভারতের পরিবহন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রধান যে মেট্রোপলিটন শহর সেগুলো যুক্ত করেছে, যেমন দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, যার ফলে দেশের বাণিজ্য দ্রুত যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটেছে। 35 নম্বর প্রশ্ন, ভারতে বর্তমানে পূর্ব তাকাও নীতি গ্রহণের অন্যতম কারণ কি? তার কারণ, পূর্ব তাকাও নীতি গ্রহণের অন্যতম কারণ হলো পূর্ব দিকের যে দেশগুলো আছে ভারতের, যেমন থাইল্যান্ড, তারপরে সিঙ্গাপুর, কম্বোডিয়া, ভিয়েতনাম, এই দেশগুলোর সঙ্গে যাতে বাণিজ্য ভালো করে হয় তার ব্যবস্থা করা, ঠিক আছে। অর্থাৎ আসিয়ানের যে দেশগুলো আছে তার সঙ্গে বাণিজ্য এবং কৌশলগত সম্পর্ক যাতে ভালো হয় সেই দিকে নজর দেওয়া, এর জন্যই ভারত বর্তমানে পূর্ব তাকাও নীতি নিয়েছে, ঠিক আছে।